দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, এই মুহূর্তে পাকিস্তানে কিয়ামত সুঘরার দৃশ্য বিরাজ করছে। সর্বত্র বন্যা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কোথাও মানুষের পশু পাখি ডুবে যাচ্ছে, কোথাও শতবর্ষ প্রাচীন গ্রামগুলো অস্তিত্বের মানচিত্র থেকে মুছে গেছে, আর কোথাও রাস্তায় দাঁড়ানো দামি গাড়িগুলো এমনভাবে ভেসে যাচ্ছে যেন সেগুলো কাগজের নৌকো। এমন সংকটময় পরিস্থিতিতে যখন সবাই হতাশা ও অসহায়তায় নিমজ্জিত, তখন একটি খবর পুরো বিশ্বের জন্য আশার আলো হয়ে এসেছে। এই খবর কোনো সাধারণ নেতার নয়, বরং আফ্রিকার সাহসী নেতা ইব্রাহিম ত্রাওরির। তিনি পাকিস্তানকে এমন একটি পরিকল্পনা দিয়েছেন যা কেবল এই ক্রমবর্ধমান ধ্বংস রোধ করতে পারে না, বরং লাখো নিরীহ প্রাণও বাঁচাতে পারে। কিন্তু প্রশ্ন হল, আসলে এই পরিকল্পনা কি? কিভাবে এটি পাকিস্তানকে একটি নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে, আর কিভাবে এটি পুরো বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে? সব জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কয়েক বছর আগে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যেমন আজ পাকিস্তান হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে গোটা দেশ কেঁপে উঠেছিল। ছোট ছোট খাল ও নদী সমুদ্রের রূপ ধারণ করেছিল। গ্রামগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ফসল জমিসহ ভেসে গিয়েছিল, আর হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। মানুষ মনে করছিল আর কোনো উপায় অবশিষ্ট নেই। কিন্তু ঠিক সেই সময় ইব্রাহিম ত্রাওরে এমন এক পরিকল্পনা দিলেন যা ইতিহাস বদলে দিয়েছিল। তিনি বিশেষজ্ঞদের ডেকে বললেন, যদি আমরা শুধু কংক্রিট দিয়ে বাঁধ বানাই, তবে এগুলো দীর্ঘ সময় পানির চাপ সহ্য করতে পারবে না। পানির তীব্রতা এত বেশি ছিল যে সরাসরি আঘাত পাওয়া দেওয়ালগুলো বেশি দিন টিকে থাকতে পারছিল না। তিনি একটি অভিনব কিন্তু বৈজ্ঞানিক পরামর্শ দিলেন, কংক্রিটের সঙ্গে পুরনো টায়ার ব্যবহার করা হোক। তখন এটি অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু বাস্তবে কাজ শুরু হলে সবাই অবাক হয়ে গেল। টায়ারের বিশেষত্ব হল এটি চাপ সরাসরি শোষণ করে নেয়। যখন পানি প্রবল বেগে কোনো দেওয়ালে আঘাত করে, সাধারণ দেওয়ালে এক ধাক্কায় আঘাত সহ্য করে এবং বেশিরভাগ সময় দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি সেই দেওয়াল টায়ার দিয়ে সজ্জিত হয়, তবে পানির ধাক্কা সরাসরি লাগে না। টায়ার আঘাত নিজের ভেতরে শোষণ করে তা ছড়িয়ে দেয়, ফলে চাপ ছড়িয়ে যায় আর দেওয়াল অটল থাকে। এই কারণে বুরকিনা ফাসোর বাঁধগুলো আজও টিকে আছে এবং বর্ষাকালেও বন্যাকে নিয়ন্ত্রণ করে। প্রথমে মানুষ ভাবত, পুরনো টায়ার দিয়ে কি হবে? এগুলো তো শুধু আবর্জনায় পড়ে থাকে বা জ্বালিয়ে ফেলা হয়। কিন্তু ইব্রাহিম এগুলোকে মূল্যবান অস্ত্রে পরিণত করলেন। যখন টায়ারগুলোকে বিশেষ বিন্যাসে দেওয়ালের মধ্যে বসানো হলো এবং তার ভেতরে কংক্রিট ভরা হলো, তখন তার লোহা পাথরের দেওয়ালের চেয়েও শক্তিশালী প্রমাণিত হলো। আর সবচেয়ে বড় কথা, এটি ছিল স্বল্প ব্যয়ের পরিকল্পনা। বুরকিনা ফাসোর উদাহরণ বিশ্বকে শিখিয়েছে, অপ্রয়োজনীয় জিনিস সঠিকভাবে ব্যবহার করা হলে তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মাধ্যম হতে পারে। তখন হাজার টন পুরনো টায়ার আবর্জনায় নষ্ট হচ্ছিল, কিন্তু এখন সেই টায়ারই দেশ রক্ষার সবচেয়ে বড় ঢাল হয়ে গেল। এই পরিকল্পনার সফলতার পর ইব্রাহিম ত্রাওরে বলেছিলেন, উন্নয়নশীল দেশগুলোকে এই মডেল গ্রহণ করা উচিত, কারণ এটি সস্তা এবং পরিবেশ বান্ধব। এখন সেই একই পরামর্শ তিনি পাকিস্তানকে দিয়েছেন। পাকিস্তান প্রতি বছর ভয়াবহ বৃষ্টি ও নদীর বন্যায় আক্রান্ত হয়। সিন্ধু, চেনাব ও রাভি বারবার জনপদ ধ্বংস করে দেয়। কোটি কোটি রুপির ক্ষতি হয়, লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ইব্রাহিম পাকিস্তানকে বললেন, যদি তারা কেবল কংক্রিটের ওপর নির্ভর করে, তবে ধ্বংস থামবে না। কিন্তু যদি পুরনো টায়ার যোগ করে শক্তিশালী বাঁধ বানানো হয়, তবে দীর্ঘ সময়ের জন্য বন্যার ঝুঁকি কমানো সম্ভব। পাকিস্তানের প্রতিটি বড় শহরে লাখো পুরনো টায়ার পড়ে থাকে। এগুলো হয় জ্বালানো হয়, নয়তো আবর্জনায় ফেলা হয়, যার ফলে বায়ু দূষণ বাড়ে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যদি সেই টায়ার নদীর তীরে সুরক্ষামূলক বাঁধে ব্যবহার করা হয়, তবে শুধু দূষণই কমবে না, বরং ধ্বংসযোগ্য থেকেও রক্ষা পাওয়া যাবে। এই পরিকল্পনা পরিবেশ বান্ধব এবং আর্থিক দিক থেকেও পাকিস্তানের মতো দেশের জন্য উপযোগী। ভাবুন তো, যদি সিন্ধু নদীর তীরে এমন বাঁধ তৈরি হয় যা কংক্রিট ও টায়ারের সংমিশ্রণে গঠিত, তাহলে আগামী বছরগুলোতে সিন্ধ ও দক্ষিণ পাঞ্জাবের লাখ লাখ একর জমি রক্ষা পাবে। কৃষকদের শ্রম নষ্ট হবে না, শহরে পানি ঢুকবে না, লাখো মানুষ গৃহহীন হবার থেকে রক্ষা পাবে, অর্থনীতি ভরসা পাবে, খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না। এই পরিকল্পনা কেবল একটি প্রযুক্তিগত প্রস্তাব নয়, বরং আশার প্রদীপ। যেমন বুরকিনা ফাসো তাদের ভূমি বাঁচিয়েছে, তেমনি পাকিস্তানও তাদের শহর ও গ্রামগুলোকে নিরাপদ করতে পারে। বন্ধুগণ, এর পাশাপাশি বন্যা ঠেকানোর জন্য শুধু টায়ারের প্রকল্পই যথেষ্ট নয়। এর সাথে আরও কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে পাকিস্তান ভবিষ্যতে সম্পূর্ণ নিরাপদ হতে পারে।
প্রথমে আসি কৃত্রিম হ্রদ ও বড় বড় জলাশয়ের প্রসঙ্গে। বুর্কিনা ফাসোতে যখন টানা বৃষ্টি হয়েছিল, তখন নদীনালা উপচে পড়েছিল আর পানি মাঠ ও শহরে ঢুকতে শুরু করেছিল। তখন ইব্রাহিম ত্রাওরে নির্ধারণ করলেন বৃষ্টির পানি ধরে রাখার জন্য বড় বড় জলাশয় তৈরি করতে হবে। তিনি সর্বত্র কৃত্রিম হ্রদ ও বড় পুকুর তৈরি করলেন, যাতে বর্ষায় আসা পানি নষ্ট না হয়। এই পানি পরে পানীয়, কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হতে লাগল। এই প্রকল্পের পর বুর্কিনা ফাসোতে শুধু বন্যার ক্ষতি কমেনি, বরং দেশ একটি এমন সম্পদ পেল যা সারা বছরের জন্য যথেষ্ট। পাকিস্তান যদি এই মডেল গ্রহণ করে এবং প্রতি প্রদেশে হ্রদ ও জলাশয়ের নেটওয়ার্ক গড়ে তোলে, তাহলে যে বৃষ্টির পানি আজ ধ্বংস ডেকে আনছে, আগামীকাল সেটাই জীবনের উৎস হতে পারে। উদাহরণস্বরূপ, সিন্ধু ও বালুচিস্তানে যদি বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়, তাহলে এই পানি খরার সময় মরুভূমিকে উর্বর করতে পারবে এবং লাখ লাখ একর অনুর্বর জমি চাষযোগ্য হয়ে উঠবে। আরও একটি পরিকল্পনা হলো বৃষ্টির পানি মাটির ভেতরে নামিয়ে আনা। পাকিস্তানের বড় শহরগুলোতে বৃষ্টি নামলেই রাস্তাগুলো নদীর মতো হয়ে যায়, নালা উপচে পড়ে, আর কিছুক্ষণ পর সেই পানি নষ্ট হয়ে যায়। এর ফলে একদিকে শহরের জীবন পঙ্গু হয়ে পড়ে, আর অন্যদিকে ভূগর্ভস্থ পানির ঘাটতি বাড়তে থাকে। ইব্রাহিম ত্রাওরে এই সমস্যার জন্য রিচার্জ ওয়েল ব্যবস্থা চালু করলেন, অর্থাৎ এমন বড় গর্ত ও নালা তৈরি করা হলো যেখানে বৃষ্টির পানি গিয়ে সরাসরি মাটির ভেতরে শোষিত হবে। এর সুবিধে হলো, একদিকে শহরগুলো বন্যা থেকে রক্ষা পেল, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তরও উঁচু হলো। বিশেষ করে করাচির মতো শহরের জন্য এটি অত্যন্ত জরুরি, কারণ কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টির পানি শুকিয়ে যায়, কিন্তু পানীয় জলের সংকট থেকেই যায়। যদি সেখানে রিচার্জ ওয়েল তৈরি হয়, তাহলে বর্ষাকালে শহর নিরাপদ থাকবে এবং সারা বছরের জন্য পানি মজুত থাকবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলো বনসৃজন। পৃথিবীব্যাপী স্বীকৃত, গাছ হলো পানি আটকে রাখা ও মাটি দৃঢ় করার সবচেয়ে বড় মাধ্যম। বুর্কিনা ফাসোতে যখন টানা বৃষ্টি মাটিকে ফাঁপা করে দিচ্ছিল, তখন ইব্রাহিম ত্রাওরের লাখো গাছ লাগানোর ঘোষণা দেন। এসব গাছ না কেবল মাটিকে আঁকড়ে রেখেছিল, বরং বৃষ্টির পানি দ্রুত বয়ে যাবার বদলে ধীরে ধীরে মাটির ভেতরে শোষিত হয়েছিল। ফলে বন্যার তীব্রতা কমেছে এবং জমিও উর্বর হয়েছে। পাকিস্তানেও যদি ব্যাপক হারে গাছ লাগানো হয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চল ও নদীর তীরে, তাহলে পাহাড় থেকে নামা পানির স্রোত দুর্বল হবে, গাছ মাটি ভাঙন রোধ করবে, বৃষ্টির পানি আটকে দেবে এবং পরিবেশও সুন্দর হবে। এই প্রকল্পটি বাইরে থেকে সহজ মনে হলেও বাস্তবে বন্যার বিরুদ্ধে এটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র।